বেঙ্গলি অডিও স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা বেঙ্গলি অডিও স্টেশনে অপ্রকাশিত গল্প প্রকাশ করি। ইতিমধ্যে 10টি গল্প প্রকাশ করেছি, সবগুলি রম্য গল্প। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত কমেন্টে লিখুন। আপনারা সঙ্গে থাকলে আমাদের এই গল্প বলার উদ্যোগ সার্থক হবে। শুরু করছি এই সপ্তাহের গল্প। এই সপ্তাহে অমিত গোস্বামীর লেখা 2টি গল্প। প্রথম গল্প বস, মূল পাঠ ও শ্রুতি পরিচালনায় প্রভাত রঞ্জন ভট্টাচার্য ও সহযোগী কণ্ঠ কাকলি মুখার্জি। অভিজিৎ চৌধুরী বস হয়ে আমাদের সংস্থায় যোগ দিয়ে নিজের বেশ কড়া ও কঠিন ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চাইলেন। তাকে 6 জনের যে টিম দেওয়া হলো সেখানে আমি বাদে বাকিরা সব আনকোরা নতুন। প্রথম দিন সবাইকে মিটিংয়ে ডাকলেন। এসে দেখলেন আমরা 5 জন বসে আছি টাই পরে। একজন এক কোনায় দাঁড়িয়ে আছে জিন্স পরে। তাকে দেখে তুমুল ক্ষেপে গেলেন। ছেলেটির দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, তোমার মাসে বেতন কত? ছেলেটা কাঁচু মাচু মুখে বলল, 1000 টাকা। বস ছেলেটিকে 250 টাকা দিয়ে চিৎকার করে বললেন, এই নাও তোমার 1 সপ্তাহের বেতন, বের হয়ে যাও, আর কখনো যাতে না দেখি তোমাকে। ছেলেটি ভয়ে ভয়ে দ্রুত চলে যেতেই বস উৎফুল্ল চিত্তে সবাইকে বললেন, আমার সাথে কাজ করতে গেলে সঠিক পোশাকে সঠিক সময় আসতে হবে, না হলে এভাবেই তাড়িয়ে দেব। কিন্তু স্যার, এই ছেলেটা তো কুরিয়ার ডেলিভারি করতে এসেছিল। অভিজিৎ চৌধুরী বস নিশ্চুপ, গম্ভীর হয়ে গেলেন। কিছুদিনের মধ্যে আমাদের টিমে একটি নতুন মেয়ে এসে যোগ দিল চাকরিতে। একদিন মিটিংয়ে নতুন কিছু বলতে গিয়ে অভিজিৎ চৌধুরী বস প্রশ্ন করলেন, বলো তো তোমার বুকের ও দুটো কি? মুহূর্তে তুলো কালাম। মেয়েটি মুখ চোখ লাল করে বেরিয়ে গেল। টপ বসের ঘরে ঢুকে তুলো কালাম, সরাসরি রিপোর্ট। টপ বস ডেকে পাঠালেন অভিজিৎ চৌধুরী বসকে। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি নাকি অশ্লীল কথা বলেছ মিটিংয়ে? না স্যার, ওই আমি মিটিং ড্রামাটিক ভাবে শুরু করার জন্যে জিজ্ঞাসা করেছিলাম যে বলো তো তোমার বুকের মানে BOOK এর মধ্যে ও দুটো কি? উত্তর হবে ভাওয়েল। আসলে বাংলায় জিজ্ঞাসা করাটা না বোধহয় ঠিক হয়নি। আগেরবার যখন ক্রিস্টাল বল গিফট কাস্টমারদের জন্য এক্সিকিউটিভদের কাছে এলো, তুমি মিটিংয়ে জিজ্ঞাসা কি করেছিলে মনে আছে? হাউ মেনি বলস ডু ইউ হ্যাভ। তুমি সেবারেও গোলমাল পাকিয়েছিলে, আর এবার মেয়েকে, তাও বাংলায়। আমাদের অফিসে মাঝে মধ্যে পরীক্ষা হতো, HR ডিপার্টমেন্ট নিত। তাতে গার্ড দিতেন এই বসেরা, যে যার টিমের গার্ড। অন্যান্য টিমের কথা শুনতাম যে তাদের বসরা খুব একটা কড়া ছিলেন না। তারা এসে চেয়ার টেবিলে বসে বই পড়তেন, শুধু বলতেন হইচই করা যাবে না। আর আমাদের অভিজিৎ চৌধুরী বস সারা ঘর জুড়ে ঘুরে বেড়াতেন। নকল করা দূরের কথা, ঘাড় ঘোরাতে দিতেন না। আমরা তো পড়েছি মহা মুশকিলে। চাকরি জীবনে পড়াশোনার ঝামেলা ভালো লাগে? হ্যাঁ, সেদিনও পরীক্ষা শুরু হলো, ফাইনাল পরীক্ষা। অভিজিৎ চৌধুরী বস হেঁটে বেড়াচ্ছেন ঘর জুড়ে। হঠাৎ দেখলাম আমাদের টিমের মেয়েটি বসকে একটা চিরকুট দিল। চিরকুট পেয়েই অভিজিৎ চৌধুরী বস সোজা চেয়ার টেনে বসলেন দরজার মুখে। চুপচাপ, নট নড়নচড়ন। আমরা পরীক্ষা খুব ভালো দিয়ে বেরিয়ে এসে মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তুই চিরকুটে কি লিখে বসকে দিয়েছিলি যে বস ওরকম কুঁকড়ে সারা পরীক্ষাটাই বসে রইলেন? আমি চিরকুটে লিখেছিলাম, স্যার আপনার প্যান্টের পেছনটা ফাটা, সেলাই খুলে গেছে। এর কিছুদিন পরে অভিজিৎ চৌধুরী বস বিয়ে করলেন। প্রীতিভোজে সকলের নিমন্ত্রণ, সবাই সন্ধ্যের মধ্যে হাজির। MD এসেছেন মুম্বাই থেকে, তিনিও পৌঁছবেন এখনই। অভিজিৎ চৌধুরী বস আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, এই শোনো, এই MD স্যারের সাথে বউকে আলাপ কি ওই হিন্দিতে করানো ঠিক হবে নাকি ইংরেজিতে? বস
গোলমাল না পাকালে ইংরেজিতে আলাপ করানোই ঠিক হবে। কিন্তু আপনি না না, এটুকু পারবো। এমডি স্যার এলেন, সবার সাথে সৌজন্য বিনিময় হলো। এবার অভিজিৎ চৌধুরী বস এমডি স্যারের কাছে বউকে আলাপ করানোর জন্য নিয়ে এলেন। বললেন, স্যার, শি ইজ মাই ওনলি ওয়াইফ টিল নাও। এমডি স্যার ওই বিষম খেতে খেতে বললেন, বাট আই উড নট অ্যালাউ ইউ টু লিভ ফর নেক্সট ম্যারেজ, আন্ডারস্ট্যান্ড? তারপরে হাসি মশকরা চলল। আমরা পেট পুড়ে খেয়ে বাড়ি ফিরলাম। দুদিন পরে অভিজিৎ চৌধুরী বস অফিস আসতেই শোনা গেল যে আসল কাণ্ড হয়েছে আমরা চলে আসার পরে। সেদিন ফুলশয্যার রাতে নাকি নতুন বউ রণসজ্জা পরে পুরো মা কালী হয়ে উঠেছিল। সে কথা কানে যেতেই আমাদের কলকাতার টপ বস খেপে গিয়ে বললেন, অভিজিৎ, তুমি তো আজব। ফুলশয্যার রাতে সবার বউই মা কালী হয়, সেটা আবার ওই নতুন করে অফিসে বলার কি আছে? ইউ আর রিয়েলি আ বুব, স্টুপিড পারসন। এহেন অভিজিৎ চৌধুরী বসের সাথে আমার যোগাযোগ ছিন্ন হয়ে গেল। আমি চলে এলাম নতুন অফিসে। প্রথমে ক্ষীণ হয়ে পরে সংযোগ আর থাকলো না। আমার দিনে দিনে উত্তরণ ঘটল। আমার স্মৃতি থেকে প্রায় মুছে গেল সেই বস। আমি এখন একটি বিজ্ঞাপন সংস্থার শীর্ষকর্তা। এখন বিজ্ঞাপনের মাধ্যম পাল্টে গেছে। আগের মতো ঘুরে ঘুরে বিজ্ঞাপন জোগাড়ের চল নেই। এখন এটা হয়ে গেছে টোটাল প্রজেক্ট। আমার সেই পুরনো কোম্পানিও মুছে গেছে বিজ্ঞাপন দুনিয়া থেকে। এখন বিজ্ঞাপন একসাথে সোশ্যাল মিডিয়া, টিভি, কাগজ, ম্যাগাজিন, ডিসপ্লে বোর্ড সব জায়গায় আসে। হঠাৎ আমাদের একটি বিজ্ঞাপন চূড়ান্ত হিট করলো। কি লেখা তাতে? বার্ন দ্য লাইট, রাউন্ড দ্য ফ্যান, প্রেস মি বুব ইফ ইউ ক্যান, মাই চয়েস ইজ ক্যারাভ্যান। Burn the light, round the fan, press me boob if you can. My choice is caravan. ক্যারাভান একটি আলো ও পাখার ব্র্যান্ড নেম। আমার কোম্পানির সুনাম বাড়ল। বিজনেস ম্যাগাজিন আমার আইডিয়া, ক্রিয়েটিভিটি নিয়ে নিবন্ধ লিখল। তারা বলতে শুরু করলো, ভুল ইংরেজিকে কি নিদারুণ মুন্সিয়ানায় আমি ব্যবহার করেছি। আমি মাথা মুন্ডহীন ইংরেজি ব্যবহার ভাবতেই পারি না। কিন্তু সেসব প্রশংসা পড়ে ও শুনে মনে হতে লাগলো, এটা কার মস্তিষ্ক প্রসূত? যদিও সেটা কেউ প্রকাশ করে না, কারণ এগুলি টিম ওয়ার্ক হিসেবেই গণ্য হয়। আমি জিএমকে ডেকে বললাম, এই ভুলভাল ইংরেজি দিয়ে ক্যাপশনটা ঠিক যে বানিয়েছে তাকে আমি দেখতে চাই। স্যার, দিন তিনেক বাদে আপনার কাছে হাজির করি। হ্যাঁ, এই 3 দিন আপনি তো ব্যস্ত থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, শনিবার ক্লাবে নিয়ে এসো, একসাথে লাঞ্চ করব। ওকে স্যার। শনিবারে বম্বে জিমখানা ক্লাবে আমার কোম্পানির জিএম একটি অল্প বয়সী তরুণকে নিয়ে হাজির হলো। জিএম অবাঙালি বলে সেই তরুণটি ইংরেজিতে কথা শুরু করলো। নিখুঁত ইংরেজি উচ্চারণ, কোনো ভুল নেই। সে কিনা এই ইংরেজি ক্যাপশন বানিয়েছে। জিজ্ঞাসা করলাম, এই আইডিয়াটা এলো কি করে মাথায়? স্যার, আমি কনভেন্ট শিক্ষিত, কিন্তু আমার বাবা খুব ভালো ইংরেজি বলতেন। বাংলা মিডিয়ামের তো। আমি প্রথম চাকরিতে যোগ দিয়ে এই অ্যাসাইনমেন্ট পেলাম। খুব সাধারণ দায়িত্ব। মনে হলো বাবার ইংরেজি আমার খুব মজা লাগতো। ওই সেগুলি যদি আমি ব্যবহার করি তাহলে কেমন হয়? তাই ওই বাতি জ্বালাও, পাংখা ঘুমাও করে দিলাম বার্ন দ্য লাইট, রাউন্ড দ্য ফ্যান। আর আমার বাবাকে তার বস নাকি কবে ওই বুব বলেছিলেন। আর ওই বুব মানে যে স্টুপিড, সেটা অনেকেই জানে না। তারা ওই বুবের অন্য মানে করে নিল। একটু ওই সেক্সি ফ্লেভারও চলে এলো। ওই প্রজেক্ট জমা দিলাম, অ্যাপ্রুভও হয়ে গেল। Burn the light, round the fan, press me boob if you can. My choice is caravan. তোমার বাবার নাম কি? স্যার, ওই স্বর্গীয় অভিজিৎ চৌধুরী। আপনি চেনেন? আমি শুধু বললাম, ক্যারি অন, ক্যারি অন ইয়োর গুড জব। এবার শুনুন আমাদের দ্বিতীয় গল্প, নাচের নাম ক্রিকেট। মূল পাঠ ও শ্রুতি পরিচালনায় প্রভাত রঞ্জন ভট্টাচার্য।
ও সহযোগী কণ্ঠ শুক্লা চ্যাটার্জি। ভর দুপুরে পার্ক স্ট্রিটে কচিদার অফিসে ঢুঁ দিতেই বললেন, আয় বস, এমন অসময় যে? আইপিএল দেখতে যাব, অনেক দেরি, তাই তোমায় ফোন করে চলে এলাম। আইপিএল মানে ক্রিকেট? সেটা এখন ঝিঁঝি পোকা, কেউ দেখে? ঝিঁঝি পোকা মানে? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কথা, ক্রিকেট মানে ঝিঁঝি পোকা। তুই টেনিতে পড়িসনি? সেই যে খাঁড়ার মতো উঁচু নাক আর রণডম্বরুর মতো গলা, সে তো কবেই এই ক্রিকেটের ভবিষ্যৎবাণী করে গিয়েছিল। সকালে রোদ পোহাতে সব আসতো, কমলা লেবু, উল, টিফিন ক্যারিয়ার ভর্তি লুচি মাংস নিয়ে। হ্যাঁ, আর মেয়েরা বসে সোয়েটার বুনতো, মাঠে বাউন্ডারি মারলে জিজ্ঞাসা করতো, এই কটা গোল হলো ভাই? ঠিক, এই তখন ছিল 5 দিনের টেস্ট, তখন মাথায় হেলমেট ছিল না, সকালে এসে ওই উন্মাদের মতো গা ঘামানো ছিল না, রঙিন পাজামা গেঞ্জি পরে ক্রিকেট খেলা ছিল না, আর ওই মাঠের পাশে মেয়েদের উলঙ্গ নৃত্য ছিল না। তখন ক্রিকেট মানে তর্ক যুদ্ধ ছিল না, আম্পায়ারের সিদ্ধান্তে অবিশ্বাস করে ওই পুনর্বিচারের আবেদন ছিল না, জিতলে ওই অশ্লীল ভাবে ওই টুইস্ট নাচ ছিল না, টিভি ছিল না। তাহলে কি ছিল? গঙ্গার ধার থেকে হাওয়া ছিল, সে হাওয়ায় ফাস্ট বোলারের সুইং ছিল, সঠিক জায়গায় পা রেখে ডিফেন্স করা ছিল, আলগা বলের গায়ে মাঠের বাইরে ঠিকানা লেখা ছিল, আর ওই ভদ্রলোকের মতো সাদা পোশাক ছিল। বিপক্ষ ভালো কিছু করলে বাহবা দেওয়া ছিল, আম্পায়ারের ইশারায় বিনা প্রশ্নে মাঠের বাইরে যাওয়া ছিল। মাঠে ওই বুদ্ধি, বোধ আর দক্ষতার লড়াই ছিল, গ্যালারিতে রসিক বোদ্ধাদের হাততালি ছিল, লোকের হাতে সত্যিকারের উপভোগ করার মতো সময় ছিল রে। সেটা ঠিক, এখনো তো ফালতু সময় কোথায়? তুমি এ ক্রিকেট দেখো না? এর মধ্যে গিয়েছিলাম মাঠে একদিন, দেখতে দেখতে আমার মনে হলো ওই কবে ওই নারায়ণ গঙ্গোপাধ্যায় এই ক্রিকেটের কথা বলে গেছেন, এ যেন মারি ওরি পারি যে কৌশলে। হ্যাঁ, কি বলেছিলেন তিনি? উদাস হয়ে গেলেন কচিদা, আরাম কেদারায় শরীর এলিয়ে দিয়ে স্বগতোক্তির ঢঙে বলতে শুরু করলেন, টেনিদা হঠাৎ গাঁ গাঁ করে তার 8 মাইল লম্বা হাতখানা আমার কানের দিকে বাড়িয়ে দিলে, খেলবি নি মানে? হ্যাঁ, খেলতেই হবে তোকে, বল করবি, ব্যাট করবি, ফিল্ডিং করবি, ধাঁই করে আছাড় খাবি, মানে যা যা দরকার সব করবি, যেই বল আসবে ঠাঁই করে পিটিয়ে দিবি, এইসা হাঁকড়াবি যে ওই এক বলেই ওভার বাউন্ডারি। আমার তো ওই গেইল, বিরাট, ওয়াটসনদের খেলা দেখে তাই মনে হলো, ডিফেন্স কই, শুধু মারো আর মারো, হ্যাঁ, মরার ভয় নেই, এই নিয়ম। মরার ভয় মানে? আউট হওয়ার ভয় কোথায় রে? 20 ওভারে 10টা ব্যাট, যেন ওই গদা হাতে চালাও ধাঁই ধাঁই। হ্যাঁ, ব্যাটারদের গেম, বোলাররা উইকেট চায় না, রান বাঁচায়, পরিষ্কার বল ছোড়ে। জিজ্ঞাসা করে জানলাম 30 না 45 ডিগ্রি অবধি ওই কোনই ভাঙা অ্যালাউড। হ্যাঁ, এই তো ওই টেনিদার গল্পে পেয়েছি রে। তাই নাকি? কিরকম? পড়িস নি? নারায়ণ বাবু লিখছেন, এই রে এই বল ছোড়ে যে এই ব্যাট নিয়ে হাঁকড়াতে যাব, ওই প্যাডটা নিয়ে উল্টে পড়ি আর কি। হ্যাঁ, এই বলটা কানের কাছ দিয়ে বেরিয়ে গেল দমদম বুলেটের মতো, একটু হলেই কানটা উড়িয়ে দিত। হ্যাঁ, একটা ওই ফাঁড়া তো কাটলো, আরে কিন্তু ও কি আবার ছড়েছে। ভারী মজার তো। এই তিনি তো এই রানের স্পিড ভাবেননি। হ্যাঁ, কে বললো ভাবেননি? শোন তবে, তিনি বলেছেন সাবাস বলতে হয় ওই চোরাবাগান টাইগার ক্লাবের ওই রোগা ছোকরাকে। ডাইনে মারছে, বাঁয়ে মারছে, চাটাং করে মারছে, সাঁই করে মারছে, আর ধাঁই ধাঁই করে মারছে, একটা বল বাদ যাচ্ছে না। এর মধ্যেই ওই 10 বলে 42 রান করে ফেলেছে একাই। বাবা, দারুণ বলেছেন তো। তবে এই দর্শক নিয়ে কিছু বলেননি? ভুলে গেছেন বোধহয়, আমাদের সময় দর্শকদের কথা তো আগেই বলেছি। সেদিন মাঠে গিয়ে বুঝলাম সবাই রামের চালা। হ্যাঁ, ওই ঢালুক ঢুলুক মেরে এসেছে, মাঠে আনতে দেবে না তো কি? হ্যাঁ, পেটে তো ঢালতে দেবে, ব্যাস জয় শ্রীরাম। সবাই ওই ক্রস ব্যাটের ছয়েও চেঁচাচ্ছে, বাইরের বল টেনে এনে আউটেও বোলারকে জয় ধ্বনি দিচ্ছে। সবচেয়ে মজা লাগলো এক ওই 70 বছরের বুড়িকে দেখে।
হ্যাঁ, নাতির সাথে এসেছে, হ্যাঁ, নাতির সাথে নাচছে। বললাম, ও মাসিমা, আপনি নাচছেন কেন? তা তিনি বললেন, স্বামীর সাথে এসেছে যখন কথা বলতে পারিনি, ছেলের সাথে এসেছে যখন সবার সাথে স্নো পাউডার মিশিয়ে কথা বলেছি, ফুর্তি করছি। এখন এখন তো নারী স্বাধীনতার কত কথা শুনি, মাঠ জুড়ে মেয়েরা নাচছে। ওই যে মাঠের ভেতরে মেয়েগুলো প্রায় জামা কাপড় খুলেই নাচছে। আমি তো শুধু নাচছি, জামা কাপড় তো আর খুলিনি, নাচই তো এখন ক্রিকেট।